ভিতরে আসতে পারি? আসুন। নমস্কার স্যার। বসুন। ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম কি? স্যার আমার নাম তুহিন শুভ্র পাল। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? স্যার আমি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা শহর থেকে আসছি। আচ্ছা, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। থ্যাংক ইউ স্যার। আমি 2014 সালে মাধ্যমিক এবং 2016 সালে উচ্চ মাধ্যমিক আমি কান্দি রাজ উচ্চ বিদ্যালয় থেকে পাস করি। তারপর 2019 সালে আমি কেএন কলেজ থেকে আমার গ্র্যাজুয়েশনটা সম্পন্ন করি। 2019-21 শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। তারপর 22 সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেটা আমি উত্তীর্ণ হই। আজকে আমি আপনাদের সামনে ফাইনাল ইন্টারভিউ সেশনের জন্য উপস্থিত হয়েছি। আপনি 2014 সালে মাধ্যমিক দিয়েছেন, হ্যাঁ। 2016 সালে উচ্চ মাধ্যমিক এবং 19 সালে কেএন কলেজ থেকে গ্র্যাজুয়েশন। কোন সাবজেক্টে? স্যার ইংলিশ অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশন করেছি। আচ্ছা আচ্ছা, আপনি কেন এত পেশা থাকতে শিক্ষকতার পেশাটা কি বেছে নিলেন? স্যার ছোটো থেকে আমি শিক্ষকতা পেশাটা বেছে নিয়েছি। আমি স্বপ্ন দেখেছি শিক্ষক হওয়ার, কারণ আমি এই পেশার সাথে অনেক দিন থেকেই পরিচিত। আমার পরিবারের অনেকেই এই পেশার সাথে যুক্ত। তাই পেশার প্রতি মানুষের বা একজন ছাত্র বা ছাত্রীর যে ভালোবাসা, যে মর্যাদা, যে আত্মসম্মান, সেটি আমাকে অনেক দিন ধরে আকৃষ্ট করেছে। তাই প্রথম থেকেই আমি লক্ষ্য স্থির করেছিলাম যে আমি একজন শিক্ষক হব। আচ্ছা আচ্ছা, আমি একটি কথা বলছি, সেই কথাটি তাৎপর্য আপনি বলুন। হ্যাঁ, যে শিক্ষক হলো মানুষ করার কারিগর, এই কথাটি কেন বলা হয়, তাৎপর্য কি এই কথাটা? স্যার একজন শিক্ষক, সেখানে শিক্ষার্থী দেখে একজন শিক্ষার্থী যখন আসে সে একদম কাঁচা, বলতে পারি যে একদম কাঁচা তাল বা একজন কাদার তাল, একখণ্ড তাল। তাকে আমরা যেভাবে চাইবো সেভাবেই গড়ে নিতে পারবো। তাই একজন শিক্ষকের ভূমিকা সব থেকে বেশি অনস্বীকার্য। কারণ একজন শিক্ষক সে তার আদর্শ এবং দক্ষতা এবং তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে একজন শিক্ষার্থীকে একজন ভালো মানুষ করে তুলতে পারে এবং একজন উৎপাদনশীল সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারে, যা পরবর্তীকালে আমাদের সমাজ গড়ার একজন উপযোগী কারিগর হিসাবে সেও নিজেও প্রতিপন্ন হবে। আচ্ছা আচ্ছা, রুশো লেখা একটি বইয়ের নাম বলুন। হ্যাঁ, আচ্ছা, রুশো কিসের ওপর জোর দিয়েছেন, বা রুশোকে আমরা কি ধরনের মনোবিদ হিসাবে জানি? স্যার শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলে থাকি, কারণ রুশো সবসময় চেয়েছেন যেন শিশু কেন্দ্রিক শিক্ষা মানে শিশুর চাহিদা আগ্রহ এসব বুঝে যেন একজন প্রকৃতিবাদী, রুশো একজন তিনি প্রকৃতিবাদী মানে প্রকৃতি থেকে শিক্ষা নিতে তিনি এটাই অভ্যস্ত শুনতে করেছেন। চাইছিলাম। আচ্ছা, আপনি বলুন তো, এই ব্যয় শব্দের বিপরীত শব্দ কি হবে? স্যার অব্যয়। হুম, আচ্ছা, প্যাভলভ কিসের ওপর পরীক্ষা করেছিলেন? স্যার একজন কুকুরের ওপর তার লালা খাওয়ানোর উপর যে পরীক্ষা সেটা করেছেন। আচ্ছা, এখান থেকে তিনি কি সিদ্ধান্তে পৌঁছেছিলেন? একটা উদ্দীপক যখন আমরা ব্যবহার করি তার যে স্বাভাবিক প্রতিক্রিয়া, আর যদি আমরা একটা আলাদা মানে উদ্দীপক ব্যবহার করি তাহলে তার অভ্যাস আমরা পরিবর্তন করতে পারবো। মানে একটা খাবার যদি আমরা কুকুরের সামনে রাখি। ঠিক আছে। আচ্ছা, আপনি ধরুন আপনার একটি প্রত্যন্ত গ্রামে, হ্যাঁ, আপনি শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন এবং সেখানে গিয়ে আপনি একজন ভাষা শিক্ষক হিসেবে দেখছেন যে প্রথমেই মানে ম্যাক্সিমাম ছাত্রের উচ্চারণগত ত্রুটি আছে, এটা আপনি কিভাবে দূর করবেন? স্যার আমি সড়ক পাঠের সহযোগিতা নেব, কারণ সড়ক পাঠের মাধ্যমে একদম উচ্চারণটা সহজ এবং সবলীলভাবে তারা শিখতে পারবে। তারা যখন একত্রে একসাথে কিছু মজার খেলা খেলবে বা হয়তো আমরা কোনো কবিতা বা রাইম যখন একত্রে পাঠ করবো, তাদেরকে সঠিক উচ্চারণটা আমিও করবো এবং তাদের করতে উৎসাহিত করবো। এভাবে তাদের নতুনভাবে শিখতে দেবো। আচ্ছা, বৈচিত্র্যমূলক শ্রেণীকক্ষ, ঠিক আছে, এতে এটি শিক্ষকের কি কি চ্যালেঞ্জেস থাকে? একটি বৈচিত্র্যমূলক শিক্ষা বা শ্রেণীকক্ষ অবশ্যই একজন শিক্ষকের কাছে সেটা সম্পদ, কারণ সেখানে বিভিন্ন রকমের ছাত্রছাত্রী থাকে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতি বা বিভিন্ন যে পরিবার থেকে ছাত্রছাত্রীরা আসে। তাই আমার মনে হয় সেখানে চ্যালেঞ্জ নয়, সেটা একটা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারি। কারণ একটা শ্রেণী হয়তো যেখানে শিক্ষার্থীরা হয়তো অন্য তাদের যে কালচার সেটা আমরা আর একটা কালচার তুলে ধরতে পারি। আবার কখনো কখনো CWSM ছাত্ররাও থাকে, সেখানে আমরা দলগত শিক্ষার ব্যবস্থা করতে পারি যাতে তারা সবাই একসাথে সমবেতভাবে শিখতে পারে। আচ্ছা, বিদ্যালয়ে কি কি কো কারিকুলার অ্যাক্টিভিটি করানো হয়? স্যার এখন সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য নাচ, গান, আবৃত্তি, খেলাধুলা সব কিছুর উপরই জোর দেওয়া হয়। আচ্ছা, অবসর সময়ে আপনার কি করতে ভালো লাগে? স্যার অবসর সময় আমি স্থানীয় শিশু শিক্ষার্থীদের সাথে সময় কাটাতে ভালোবাসি। তাছাড়া কখনো কখনো আমি ছবি তুলতে ভালোবাসি।
ছবি তুলতে ভালোবাসেন। আপনি কিভাবে সময় কাটান ছোট ছোট শিশুদের সাথে? স্যার আমি তাদের খেলার ছলে বা গল্পের ছলে তাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করি সবসময়। আচ্ছা, আপনার ছোটবেলার সাথে ওদের ছোটবেলার কি পার্থক্য আপনি দেখতে পান? স্যার প্রযুক্তিগত উন্নতি, কারণ আমরা যে সময় বড় হয়েছি সেই সময় প্রযুক্তির এত হয়তো চাহিদা ছিল না, বা আমরা হয়তো প্রকৃতিতে বেশি খেলাধুলা করেছি, যেটা ওরা হয়তো কিছুটা বদ্ধ পরিবেশে থেকে করছে। তাদের কাছে ফোনটা এখন মেন খেলার সঙ্গী হচ্ছে, কিন্তু আমাদের সময় হয়তো প্রকৃতিতে আমরা বেশি সময় কাটাতে পারতাম। আচ্ছা, আপনি দেখলেন যে একটি ছাত্র প্রচণ্ড সে ফোনে অ্যাডিক্টেড, হ্যাঁ, তার যেন স্মার্টফোন ছাড়া চলেই না, হ্যাঁ, এবং সে বাকি তার সহপাঠীদেরকেও ফোনের নিয়েই শুধু গল্প করছে। আপনি দেখছেন এতে ক্লাসের ক্ষতি হচ্ছে। আপনি এই চ্যালেঞ্জটা কীভাবে হ্যান্ডেল করবেন? স্যার প্রথমত সে তো ছোট, তাই আমি তার অভিভাবকদেরকে আরও বেশি করে বোঝাবো যাতে তাকে স্মার্টফোন থেকে দূরে রাখা যায়। এবং তাকে আমি ছাত্রটিকে বা ছাত্রীটিকে আমি বই পড়ার মানে তাকে পরামর্শ দেব, এবং যে আমাদের বিদ্যালয়ে যতক্ষণ থাকবে সে যেন সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে সে অংশগ্রহণ করতে পারে এবং সবার সাথে মিশে খেলাধুলা করতে পারে বা গল্প করতে পারে, তার যে অভিজ্ঞতা সেগুলো সে শেয়ার করতে পারে, সেই চেষ্টা আমি বেশি বেশি করে করবো। আচ্ছা, আপনি বলুন তো মিড ডে মিল প্রকল্পটি কবে চালু হয়? স্যার ভারতবর্ষে 1995 খ্রিস্টাব্দে 15ই আগস্ট চালু হয়। আচ্ছা আচ্ছা, সর্বশিক্ষা মিশন কত সালে? 2001 সালে। আচ্ছা আচ্ছা, এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে, হ্যাঁ, সমাজে কি কি উন্নতি সাধন হয়েছে? স্যার প্রথমত বাল্যবিবাহ রদ হয়েছে, মানে অনেকটাই রদ হয়েছে, এবং সেক্ষেত্রে শিশু শিক্ষার্থীদের প্রথমে যেটা ভ্রূণ হত্যা করা হতো সেখানে শিশু শিক্ষার্থী অনেকটা আমার মনে হয় কম হয়েছে, এবং স্কুল ছুট পরিমাণ বেশি হয়েছে। নারীদেরকে আমরা মানে শিক্ষা দ্বারা অগ্রগতি দিতে পারছি। স্কুল ছুট কম হয়েছে, বেশি হয়নি। স্কুল ছুটের যে প্রবণতা সেটা কমেছে। কমেছে। আচ্ছা আচ্ছা, আমি একটি মানে কয়েকটি বানান বলছি, আপনি বলুন তো। ভ্যাকিউম। স্যার VACUUM। আচ্ছা, আপনি বলুন লেফটেন্যান্ট। LIEUTENANT। আচ্ছা, আপনি একটা ট্রান্সলেশন করুন যে শিক্ষার্থীটি, হ্যাঁ, অঙ্কে ভালো কিন্তু ইংরেজিতে কাঁচা। আচ্ছা, আমি চেষ্টা করছি স্যার। দ্য স্টুডেন্ট ইজ গুড ইন ম্যাথ বাট উইক ইন ইংলিশ। আচ্ছা, গুডের পরে কি ইন হয়? আমার মনে হচ্ছে অ্যাড হবে আমার। হ্যাঁ, তাহলে একটা ঠিক করে বলুন। দ্য স্টুডেন্ট ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স অ্যান্ড উইক ইন ইংলিশ। অ্যান্ড এখানে তো একটা বৈপরীত্য কাজ করছে। আচ্ছা, তবু বলছি এই সেন্টেন্সটা কিসে আছে, মানে কোন ধরনের সেন্টেন্স? কম্পাউন্ড, কমপ্লেক্স, সিম্পল? ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। আর একবার চেষ্টা করুন। স্যার দুঃখিত স্যার, এটা কম্পাউন্ড সেন্টেন্স অ্যাড হিসাবে যুক্ত আছে। আপনি কমপ্লেক্স সেন্টেন্সের ট্রান্সফর্ম। আচ্ছা, though he is weak in mathematics, he is good in English. না, উইক তো ইংলিশে। আর একবার বলুন। স্যার আমি বাংলাতে একবার বলে নেব স্যার, বুঝে ফেলি। ছাত্রটি, আমি কমপ্লেক্স সেন্টেন্সই বলে দিচ্ছি, যদিও ছাত্রটি অঙ্কে ভালো, ইংরেজিতে দুর্বল। আচ্ছা, though the student is weak in mathematics, অঙ্কে ভালো স্যার, strong in good, good in mathematics, weak in English. ঠিক আছে, আপনি আবার গুড ইনই কিন্তু ব্যবহার করে যাচ্ছেন, গুডের পরে আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনার সাবজেক্ট কি ছিল? ইংরেজি। হ্যাঁ স্যার। যে বলুন তো যে অ্যালিটারেশন কাকে বলে? অ্যালিটারেশন মানে যখন আমরা কোনো ভাওয়াল সাউন্ড কোনো পরপর কোনো বাক্যে বা একই বাক্যে বারবার ব্যবহার করবো, সেই সাউন্ডটাকে আমরা অ্যালিটারেশন বলি, বা ওয়ার্ডের প্রথমে। ঠিক আছে। শর্ট স্টোরি কাকে বলে? স্যার শর্ট স্টোরি বলতে যে গদ্য রূপের মানে ব্যাসটা ছোট হবে, অল্প সময় একটাই চরিত্র নিয়ে সেটা গল্প হবে, সেখানটা আমরা শর্ট স্টোরি বলতে পারি।
ঠিক আছে। ম্যান বুকার প্রাইজের নাম শুনেছেন? হ্যাঁ স্যার, ম্যান বুকার প্রাইজ কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যে দেওয়া হয় কোন সাহিত্য? স্যার, ইংরেজি সাহিত্য সম্ভব। ইংরেজি সাহিত্যের কোন ডিপার্টমেন্টের উপর? স্যার আমি কি গেস করতে পারি? স্যার নোবেল। নোবেলের উপর। ঠিকই বলেছেন। বলুন তো প্রথম কোন ভারতীয় ম্যান বুকার পুরস্কার পান? দুঃখিত স্যার, আমার একটু মুহূর্তে মনে করছেন। আপনি অরুন্ধতী রায়ের নাম শুনেছেন? হ্যাঁ স্যার। উনি প্রথম পান। আচ্ছা ওনার লেখাটার নাম স্যার, গড অফ স্মল থিংস। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কাকে বলে? স্যার, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বলতে আমরা ভাষা নিয়ে যখন চর্চা করব, সেটা যে মানে মাধ্যমে হবে বা যে ঘরের মধ্যে হবে বা কোনো একটি শ্রেণীকক্ষে হয়তো আমরা নানা ভাষা নিয়ে চর্চা করছি, তখন সেটা আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বলতে পারি। এই ড্রপ আউট আটকানোর জন্য আপনার পদক্ষেপ কী হবে? ড্রপ আউট কমানোর জন্য আমি তার কারণগুলিকে আগে নির্দিষ্ট করব, যে কি কি কারণে সেই বিদ্যালয়ে ড্রপ আউট হচ্ছে, সেরকম ব্যবস্থা নেব। তবে আমি চেষ্টা করব সবসময় আনন্দময় শিক্ষণ এবং স্কুলটা ভয়ভুক্ত নীতি, তারা যেন তাদের নিজেদের কথা, তাদের নিজেদের সমস্যা তারা যেন মন খুলে সেখানে বলতে পারে। তবেই তারা নিজের ইচ্ছাতেই তারা আসবে, এবং জোর করে তো আমি তাদেরকে আটকে রাখতে পারবো না। তাদেরকে আমি ইচ্ছাটা, আগ্রহটা, উৎসাহ দেবো, তারা নিজেরাই এসে পড়াশোনাটা করে তাদের সাথে সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে পারে। ঠিক আছে। স্ক্যাফোল্ডিং কাকে বলে? স্ক্যাফোল্ডিং এর বাংলা হচ্ছে ভারবন্ধন। যখন হয়তো কোনো শিক্ষার্থী কোনো সমস্যাতে পড়লো, কিন্তু কোনো শিক্ষক বা শিক্ষিকা তাকে সমাধানটা না বলে দিয়ে কিছু তথ্য বা তাকে কিছু সহায়তা প্রদান করার মাধ্যমে তাকে তার যে সমাধান, সেই সমস্যা সেখানে পৌঁছাতে সাহায্য করে। এই সাহায্য প্রদান বা সহায়তা প্রদান, এটাকে স্ক্যাফোল্ডিং বলছি। ঠিক। আপনি যৌগিক সংখ্যা স্টুডেন্টদের কিভাবে শেখাবেন সেটা একটু ডেমোটেশনের মাধ্যমে দেখান। আচ্ছা, আমি চেষ্টা করছি। স্যার, আমি কি শ্রেণীকক্ষটি আদর্শ শ্রেণীকক্ষটি কল্পনা করতে পারি? ধন্যবাদ স্যার। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমিও খুব ভালো আছি গো। আচ্ছা, গতদিন আমরা কি নিয়ে আলোচনা করছিলাম, কার কার মনে আছে বলো? ও বাবা, সবার মনে আছে? কি নিয়ে আলোচনা করেছিলাম বলো? হ্যাঁ, আমরা তো সংখ্যা নিয়ে অনেক মজা করছিলাম। তাহলে বলো তো, এই যে আমি দুটো সংখ্যা লিখলাম 3 আর 5, তাহলে এগুলো তো আমরা কিরকম সংখ্যা বলেছিলাম আগের দিন? বলো, মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা বলেছিলাম? কারণ এগুলোর কি আমরা যদি ভাগ করছিলাম তাহলে দুটো করেই ভাগ পাচ্ছিলাম, মানে কি যে 1 আর সেই সংখ্যা, মানে এখানে কোনটা হবে? 3। বেশ, খুব ভালো। তাহলে যখন আমরা দুটো উৎপাদক পাচ্ছিলাম, তখন আমরা সেই সংখ্যাটা কি বলেছিলাম? মৌলিক সংখ্যা। আর 5-এর কি হবে বলো সুমন? ঠিক বলেছো, 1 আর 5। তাহলে আগে কিন্তু আমরা মৌলিক সম্পর্কে চিনছিলাম, তাহলে আজকে আমরা নতুন কিছু জানবে তো তোমরা? বেশ, তাহলে আজকে আমরা চলো যৌগিক সংখ্যা সম্পর্কে জানবো। কি সংখ্যা? যৌগিক সংখ্যা। বেশ, এই যৌগিক সংখ্যাকে কি বলে ইংরেজিতে? যৌগিক সংখ্যাকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড নাম্বার। কি বললাম? কম্পাউন্ড নাম্বার। আচ্ছা, এই যে ধরো আমরা কি জেনেছিলাম, 3, 5, 7 এরকম করে জেনেছিলাম তো, আর মাঝে কোন সংখ্যাগুলো আমরা বাদ রেখেছিলাম বলো তো, পরের দিন আলোচনা করব বলে? বলো। হ্যাঁ, 2, তারপর 4, 6, 8 এরকম আরো অনেক সংখ্যা আছে। আচ্ছা বেশ, 2 কে যদি আমরা ভাগ করি, তাহলে 2 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি বলো? বলো, কত দিয়ে ভাগ করলে মিলে যাবে? 1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, 2 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তাহলে এটা কি হবে? এটা কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? কি বলেছিলাম? মৌলিক সংখ্যা। তাহলে আমাদের 2 কি মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে 4, এই 4টা এবার বলো তো, 4 কে কত দিয়ে আমরা ভাগ করতে পারি? 1 দিয়ে ভাগ করতে পারি, 4 দিয়ে ভাগ করতে পারি, আর কি দিয়ে? 2 দিয়েও তো ভাগ করতে পারি। তাহলে 2 দিয়ে ভাগ করলে কি ভাগফল একবারে মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। তাহলে এই 4 এ আমরা কি কি ভাগ করতে পারি? 1, 2 আর 4। এই 1, 2, 4 এখানে কয়টা উৎপাদক পেলাম? 3টে। মৌলিক সংখ্যার সময় কি বলেছিলাম? উৎপাদক কয়টা হবে? 2টো। তাহলে 2টোর বেশি যখনই উৎপাদক হয়ে যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। তাহলে দেখো আমরা কয়টা যৌগিক সংখ্যা পেলাম এখন? 4। একটা যৌগিক সংখ্যা প্রথম 4 পেলাম। তাহলে 4 কোন দিয়ে ভাগ গেল? 2 দিয়ে। 6টা কত দিয়ে যাবে বলো তো?
ছয়টাও করে দেখো, বলো তোমরা সবাই আলোচনা করে। হ্যাঁ দেখো, এক দিয়ে তো যাবে, ছয় দিয়েও যাবে, তাহলে দুই দিকে যাবে, 2 3 6, ঠিক। তাহলে 2 দিয়ে গেল। তাহলে এরকম করে যদি 3 দিয়ে করি, 3 দিয়ে করলে কি রকম হতো? 3 দিয়ে করলেও মিলে যেত। তাহলে 6টা মৌলিক হলো না যৌগিক হলো বলো? যৌগিক হলো, ঠিক বলেছো। তাহলে 6টাও হবে। এবার তোমরা আলোচনা করে বলো 8টা কি হবে? মৌলিক হবে না যৌগিক হবে? যৌগিক হবে। বাহ, স্টপ। আপনি এখন পড়ালেন, আপনি 4 6 8 নিলেন। হ্যাঁ, তা বাচ্চাদের মনে আপনার মনে হলো না যে তাদের মনে এই ধারণাটা জন্মালো যে একমাত্র জোড় সংখ্যারা হ্যাঁ মানে যৌগিক হতে পারে? আপনার কি মনে হলো না যে একটা বিজোড় সংখ্যা যেটা হয়তো যৌগিক দেখা দেয়? একটা ভুল হয়ে গেছে, 9 দেখানো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা বলুন তো। মৌলিক হুম, সাদা। বেশ, ঠিক আছে।